আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আজকে পহেলা রমাদান, আমরা অসাধারণ একটা কাজ শুরু করতে যাচ্ছি। আমরা আল্লাহর কিতাব বোঝার প্রচেষ্টা শুরু করতে যাচ্ছি। এটা অসাধারণ একটা অকেশন আমাদের প্রত্যেকের জন্য যে আমরা এই রমাদানের ইফতারের আগে আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় আমরা এখানে দেব, প্রতিদিন দেব, 18 দিন দেব, দিয়ে আমরা একটা কনফিডেন্স গেইন করার চেষ্টা করব যে আমরা এই জিনিসটা করতে পারবো। বিষয়টা হচ্ছে এই জায়গায় যে এটা বিশাল সিলেবাস, কিন্তু যখনই আমরা স্টেপ নিব আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন। তো সেই বিষয়টা নিয়ে আমরা আসছি এবং আমাদের এই সমস্ত রেকর্ডিংগুলো, এই কোর্স সবগুলো অ্যাভেলেবেল। মানে আমি আপনার সামনে যা কিছু প্রেজেন্ট করব এগুলো বছর 2 আগে ইট ইজ কমপ্লিটেড। এবং অনেক সময় দেখা গেছে এগুলো অনলাইনে অনেকে যারা সময় দিতে পেরেছে ওভাবে ফুল কোর্সটা করে ফেলতে পারছে। এই কোর্সটা 3 মাসে করা যায়, 2 মাসে করা যায়, 4 মাসে করা যায়, 5 মাসে করা যায়, 6 মাসে করা যায়, যে যতটুকু সময় দিবে এবং গুনে গুনে হিসাব। আপনি 160টা ক্লাস, 40 থেকে 45 মিনিটের ক্লাস আপনি কত দিনে দেখবেন? আপনি যদি 3টা করে লেকচার দেখে রাখেন, 4টা করে লেকচার দেখেন, রিভিউ করেন, আপনি দেখবেন আপনার সময় থাকলে আপনার একটার পর একটা আপনি ঢুকে ইউ ক্যান কমপ্লিট। তো আমাদের এই কোর্সের কাজটা হচ্ছিল আপনাকে কিক অফ করে দেওয়া, যে আমরা আপনার জন্য স্টার্ট করে দিব কুইকলি। আপনি বুঝতেছেন না হোয়াই টু স্টার্ট, অনেকদিন পড়াশোনার মধ্যে নাই আমরা, ঠিক আছে? বইটা পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কোন কনসেপ্টটা বুঝবো, আমরা কিছু জিনিস বুঝাই দেবো। তখন আপনার কাছে যখন মনে হবে ইউ ক্যান ডু ইট, তখন আপনি সব পড়বেন। মানে কনসেপ্ট হচ্ছে এইখানে, সেই জায়গা থেকে আমরা বেসিক্যালি ওয়ার্কআউট করছি। অনেক লেকচার আসছে, প্রথমে মোটিভেটেড হতে হবে। প্রথম বিষয়টা হচ্ছিল আমাদের মোটিভেটেড হতে হবে। মোটিভেটেড হওয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো স্পিচ আছে, অনেকেই বলে থাকে, আমি কিছু জিনিস আপনাকে মেনশন করবেন। যেমন প্রথম বিষয় হচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম হচ্ছে এটা, আল্লাহর কথা এখানে লেখা আছে। তাহলে ন্যাচারালি আল্লাহর কথা যেখানে লেখা আছে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে ওই লেখাটা পড়তে হবে, তাই না? তাহলে ওটা না কথা বললে তো আমরা বুঝতে পারবো না আল্লাহ কী বলছেন। আল্লাহকে আমরা কেউ দেখি নেই, এই কিতাব পাঠের মাধ্যমে কিন্তু আমরা বুঝবো আল্লাহকে, আমরা আল্লাহকে সাথে কথা বলছি, আল্লাহ কী বলছেন সেটা বোঝা। তো আল্লাহ কী বলছেন সেটা বোঝা, সেটা যেমন ধরেন বাংলা ট্রান্সলেশন থেকে আপনি ইউ ক্যান ডু ইট। আমার মাতৃভাষা বাংলা, বাংলায় আমি অনুবাদ করলাম, আমি কিছু বুঝতে পারবো, কিন্তু এটা পরিপূর্ণ হবে না। কেন? আল্লাহ তো আমরা কথা তো এভাবে সিম্পলিভাবে টেক্সট আকারে বলে না। যখন এটা লিখিত পড়িত হয় তখন এটার মধ্যে কিন্তু অনেক কিছু হারায় যায়, অন্তর্নিহিত জিনিসগুলো আছে। যখন আমরা কথা বলি, কথা বলার মধ্যে অনেক রকম এক্সপ্রেশন আছে। এক্সপ্রেশনগুলো কি করে? আপনাকে আমাকে ভাবটা বোঝাতে সাহায্য করে। যেমন সিম্পল যদি ধরেন, আমাদের বাংলাদেশের মানুষ খুব ইমোশনাল মানুষ। আমরা বলে থাকি যে মানে হুজুকে মাতাল, বা বলতে পারি উই আর ভেরি মাচ ইমোশনাল। তো ইমোশনাল জায়গাগুলো কি করে? বিভিন্ন কবিতা, গান আমাদেরকে খুব বেশি ইমোশনাল করে, তাই না? এক বাংলা ভাষার একটা কথা সুন্দরভাবে বলা, ছন্দ করে বলা, আপনার অন্তরের কথাগুলোকে গুছায় বলা, এগুলো বলার মাধ্যমে, এগুলো উপস্থাপনের মাধ্যমে দেখা যাচ্ছে আমরা আলোড়িত হচ্ছি। আলোড়িত হয়ে কোনো না কোনো কাজের মধ্যে নিজেকে ইনভলভ করছি। ভাষার বিষয়টা কিন্তু এরকমই। তো একইভাবে এটাকে যদি বাংলা ভাষাটাকে যদি আপনার ট্রান্সলেশন করে যদি যা কন্টেন্টে আমরা আলোড়িত হই, সেটাকে যদি বাংলায় ইংরেজিতে ট্রান্সলেশন করে একজনকে বলেন, কিছু থাকবে না। যেমন একটা বাংলা একটা কথা আছে, হাসা বলে হাসি, হাসি বলে হাসা, এই বলে হাসা হাসি, করে হাসা হাসি। এখন এটার বাংলা ইংরেজিতে ট্রান্সলেশন করে যদি আপনি কাউকে বলেন, সে এটা কি বুঝবে? হোয়াট ইজ, মানে এটা আপনি শোনার সাথে সাথে আপনি হাসলেন, ন্যাচারালি আপনার মধ্যে থেকে হাসি আসলো, কিন্তু আপনি কি করলেন? এটাকে যদি ইংরেজিতে ট্রান্সলেশন করি, একজন ইংরেজ কিন্তু এটাতে হাসবে না। এভাবে অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে, যে অনেক এক্সাম্পল যেটা হচ্ছিল কম্পোজিশন যদি অ্যারাবিকে হয়, সেটাকে যদি বাংলায় ট্রান্সলেশন করে নিয়ে আসেন, এটা কি স্কেল ডাউন হয়ে আসছে। দ্যাট মিনস এটার এক্সপ্রেশনটা হারায় যাচ্ছে। এক্সপ্রেশন হারানো মানে কি? এক্সপ্রেশন চলে যাচ্ছে, এটার প্রভাব কমে যাচ্ছে। তো এই কোরআন মজিদ যখন নাজিল হয়েছে, তখনকার ইতিহাস যদি আমি জানি, সেখানে মানুষ আলোড়িত হয়েছিল। যেমন সেই সময়কার সমাজের মধ্যে এটা একটা বিষয় ছিল। যেমন ধরেন সেখানে বিষয় ছিল, তারা ভাষায় খুব পটু ছিল, তারা লিখতে পড়তে জানতো না, তারা উম্মি ছিল। যেমন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ছিলেন? একজন উম্মি নবী ছিলেন, উনি পড়তে পারতেন না।
কিন্তু সেই সময়কার কুরাইশ বংশের থেকে শুরু করে মক্কার বুকে ভাষার যে লেভেলের ব্যবহার ছিল, এটা ইতিহাসে একটা এক্সাম্পল বলতে পারেন। তারা ভাষায় কবিতা বলে একজন আরেকজনকে প্রেইজ করত, প্রশংসা করত, আরেকজনকে হেয় প্রতিপন্ন করত, এবং তারা ক্ষিপ্ত হয়ে যেত, তারাও আমাদের মতো এরকম আবেগপ্রবণ হয়ে যেত যেভাবে ভাষার মাধ্যমে হতো। সেখানে সবচেয়ে বেশি বিষয় হচ্ছিল পপুলার বিষয় হচ্ছিল কবিযুদ্ধ, কবিতার যুদ্ধ ছিল সবচেয়ে পপুলার। যেমন এটাকে যদি আপনি কম্পেয়ার করতে চান, এখন কীরকম হবে, ক্রিকেট খেলা নিয়ে মানুষ মেতে উঠছে। কিছুদিন আগে এক সময় আমরা যখন ইয়াং ছিলাম তখন ক্রিকেটের এরকম দাম ছিল না। ফুটবল খেলা নিয়ে আবাহনী মোহামেডান দুই ভাগে বিভক্ত হয়ে খেলবে কি, মাঠে খেলতেছে প্লেয়াররা আর গ্যালারিতে খেলতেছে দর্শকরা, বার হয়ে মারামারি, সারা দেশে রায়টের মতো অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এই যে বিষয়টা আমরা দেখছি, সেখান থেকে যারা ভালো খেলছে তাদেরকে আমরা মাথায় তুলে নাচছি, যারা হেরে যাচ্ছে তাদেরকে আমরা হত্যা করার মতো হুমকি দিচ্ছি। যেমন এখনকার সময় যদি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল হারে, প্লেয়ারদের বাসায় যে মানুষ যে আক্রমণ করতেছে, মানে বিষয়টা যদি আমি জাস্ট রিলেট করতেছি এভাবে, তখন ওনাদের সাবজেক্টটা ছিল মক্কার কুরাইশদের সাবজেক্ট, মক্কার মানুষ, মক্কা মদিনার সাবজেক্ট ছিল ল্যাঙ্গুয়েজ। কবি যুদ্ধে যদি কেউ হেরে যায়, কবি যদি হেরে যায় তাকে মেরে ফেলবে, আবার কবি যুদ্ধে যে জিতবে তাকে সর্বস্ব দিয়ে দেবে। তো সেই জায়গায় কোরআন মজিদ নাজিল হয়েছে। কোরআন মজিদ নাজিল হয়ে চ্যালেঞ্জ দিচ্ছে যে এটার মতো একটা আনত দেখি। আরবদের নেচার ছিল কথা মাটিতে পড়তে পারবে না, তার আগে উত্তর দিতে হবে। আমাদের মধ্যে অনেকের সে দক্ষতা আছে। আপনি এরকম কোনো একজন ব্যক্তির সাথে যদি কথা বলতে যান, আপনি কথা বলবেন, আপনি দেখবেন যে কথা বললে সাথে সাথে কী করতেছে, সে ভুল ধরতেছে, কথায় ভুল ধরতেছে, তথ্যে ভুল ধরতেছে, আপনি কথা বলে উঠতে পারতেছেন না। এটা যেমন আমাদের দুই একজনের মধ্যে বিষয়টা আছে, আরব দেশের তখন সব সময় প্রতিটা মানুষের মধ্যে এই টেন্ডেন্সি ছিল। আপনি একটা কথা বলবেন, পার পাবেন না, সাথে সাথে আরেকটা কথা আপনাকে বলে দিবে। দ্যাট মিনস কথার পিঠে কথা বলা, এবং আপনি কবিতা বললে তার বিপরীতে কবিতা বলা, এটা তাদের একটা কমন ট্রেট ছিল। কোরআন মজিদ নাজিল হয়েছে, কোরআন বলছে এটার মতো 10টা সূরা আনো, একটা সূরা আনো, সূরার একটু কিছু আনো। 23 বছরের চ্যালেঞ্জ কন্টিনিউয়াসলি তাদের সামনে এটা প্রবাহিত হয়েছে, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মুখ থেকে এটা বেরোচ্ছে, এটার বিপরীতে কেউ একটা বাক্য কেউ কম্পোজ করতে পারে নাই। অর্থাৎ দ্যাট ইজ দ্য লিঙ্গুইস্টিক মিরাকেল তারা ফেস করছে। তো সেই জন্য এটার অরিজিনাল কন্টেন্টটা তাহলে বোঝা দরকার। প্রতিটা নবী রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দিয়েছেন, প্রথমে তার সাথে বাইয়িনাত দিয়েছেন, তার সাথে মুজিজা দিয়েছেন। যেমন সূরা হাদীদের মধ্যে আমরা আজকে সকালে ওই আয়াতটা পড়ছি, আল্লাহ বলছেন লাকাদ আরসালনা রসুলানা বিল বাইয়িনাত, অবশ্যই আমরা আমাদের রসুলদের সাথে কি আল বাইয়িনাত পাঠাইছি, সুস্পষ্ট প্রমাণ পাঠাইছি। ওয়া আনজালা মাহুমুল কিতাবা ওয়াল মিজান, এবং তার সাথে আমরা প্রেরণ করেছি কি কিতাব এবং মিজানকে প্রেরণ করেছি। দ্যাট মিনস যখন এই মুজিজাগুলো নিয়ে ওনারা এসছেন, মানুষ তাদেরকে রসুল হিসেবে গ্রহণ করছেন, তার মুখ থেকে নিঃসৃত বাণী আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করে সে বাণীগুলোকে অনুকরণ করে তারা সাফল্য লাভ করেছে, এবং অনেকে এটার বিরোধিতা করছে। তো সেই বাইয়িনাতগুলো যেমন মুসা আলাইহিস সালামের লাঠি ছিল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতিক্রমে মৃত মানুষকে জীবিত করতে পারতেন, কুষ্ঠরোগের রোগকে ভালো করতে পারেন, অনেকগুলো মিরাকেলস ছিল। সবগুলো মিরাকেল ওনারা চলে যাওয়ার পর সেই মিরাকেল আর কেউ দেখে না, সেগুলো স্টোরিতে পরিণত হয়েছে, তাই না? আপনি শুনতেছেন, তখন আপনি বলতেছেন এগুলো রূপকথার কাহিনী, আজগবি কাহিনী, আপনি বলছেন, আপনি দেখছেন, এইসব কথাবার্তা আমরা বলি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মিরাকেলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোরআন। ইট ইজ এ অডিও এক্সপিরিয়েন্স, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আগেরগুলো কি যে ছিল ভিডিও এক্সপিরিয়েন্স, আপনি ছবি দেখছেন, আপনি একটা দৃশ্য দেখছেন, মুজেজা দেখছেন। মুসা আলাইহিস সালামের মুজেজাটা কী ছিল, লাঠি বাড়ি মারছে, সমুদ্র বিভক্ত হয়ে গেছে, এখন অ্যানিমেশন, ছবি, সিনেমা অনেক কিছু হয়েছে, এটা ভিজুয়ালাইজেশন করছে। সেটা যারা চাক্ষুষ দেখছে তাদের রিয়াকশান, আর আমি এখন যখন অ্যানিমেশন সিনেমা দেখি, দুজনের রিয়াকশান কিন্তু একরকম না। তো এইভাবে প্রভাবিত হয়েছে। কিন্তু কোরআন মজিদ হচ্ছে সেই কোরআন, কিয়ামত পর্যন্ত এটা বলবৎ আছে, যে বুঝবে সে এই মিরাকেল কি অবলোকন করতে পারবে। তো সেটা অবলোকন করলেই আমাদের বিশ্বাসটা কি শক্তিশালী হবে, এবং শক্তিশালী হলে আমরা এটার সাথে লেগে থাকতে পারবো। সেই জন্য আমরা অরিজিনাল আরবি ভাষায় কোরআন মজিদ বোঝার আমাদের প্রচেষ্টা নিতেই হবে। এটা ছাড়া আমাদের অপশনটা পরিপূর্ণ হবে না, এই কিতাবের উপর বিশ্বাস স্থাপনটা আমাদের যথাযথ হবে না। যাই হোক, এরকম অনেক ভূমিকা আছে। আমরা একটা বই বের করেছি, যেটা আমাদের টেক্সট বই, যদি দেখেন এর ভূমিকার মধ্যে অনেক কিছু লেখা আছে, এবং এগুলোর বিপরীতে আমাদের লেকচারও রেকর্ড করা আছে।
তো মূল কোর্সে আমরা গত সেশনে বলছি, আবার আপনাকে দেখাই দিই আমরা আসলে কী করতে যাচ্ছি। এটা দিয়ে আমি আসলে আবার ক্লাসটা শুরু করছি। আজকে বলতে পারেন সেকেন্ড ইন্ট্রোডাক্টরি ক্লাস। একটু স্লোলি যাব, কেন লেখাপড়ার মধ্যে ঢুকতে গেলে আপনারা প্রথমে আমি যদি প্রেশার দিয়ে দিই আপনারা উঠে দৌড় দিবেন। আমরা একটু সফট লঞ্চিং করব, কেননা আমরা দেখার চেষ্টা করব আমরা আসলে কী পারি, সেখান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। সেখানে আমাদের একটু সিস্টেমে দেখার চেষ্টা করি। সেটা হলো আমাদের ওয়েবসাইটের নাম লিখে albalagulmubin.org। এই সাইটে যদি আপনারা যান, এই সাইটের মধ্যে দেখবেন গ্রামার সিরিজ বলে একটা সিরিজ আছে। এখানে অ্যাডভান্স গ্রামার আছে, বেসিক গ্রামার আছে, সুরা গ্রামার আছে। আমরা কাজ করব কিন্তু বেসিক গ্রামার দিয়ে। এই বেসিক গ্রামারের মধ্যে বাইয়েনা ড্রিম পর্ব বাংলা পর্ব 1 সেকশন 1, পর্ব 1 সেকশন 2, এটা দুইটা ভাগে এই বইয়ের কন্টেন্ট, এবং আপনার টেক্সটের মধ্যে দেখবেন দুইটা পার্ট আছে। আমরা দুইটা পার্ট এই জন্য করছি, আপনি ফার্স্ট পার্টের ফার্স্ট সেকশন পড়বেন, এটার উপরে দখল আনবেন, দেন ইউ গো ফর দ্য সেকেন্ড সেকশন। মানে এটা যেহেতু ক্যারিকুলাম আমরা সেই মেথোডলজিতে গেছি। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখবেন লেকচারের হেডিং আছে। এখানে লেকচার রেকর্ডিংয়ে ক্লিক করলে আপনার ইউটিউবের লেকচারটা দেখবেন, এখানে ক্লিক করলে ক্লাস নোটটা পাবেন। এইভাবে এই যে পার্ট 1 সেকশন 1-এ এখানে যদি আপনি দেখেন অলমোস্ট আমাদের এখানে কয়টা লেকচার আছে, 70 লেকচার আছে, 70টা লেকচার আছে। এভাবে আপনি ফলো করতে পারেন। তো এখানে লেকচার ক্লাস নোটগুলোকে বেসিক্যালি আমরা বই আকারে আপনাদের জন্য দিয়ে দিছি। তাহলে আপনার কাছে হার্ড কপিটা আছে, এখান থেকে ডাউনলোড করতে লাগলো না। আর পাশাপাশি এখানে এক্সারসাইজগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা প্রসেস। তাহলে পার্ট 1 সেকশন 1 কমপ্লিট হলে আপনি চলে যাবেন পার্ট 1 সেকশন 2-তে। এখানে দেখবেন ওখানে 70টা বলছি, এখানে আসে হচ্ছে হলো আপনার 42টা। 70 আর 42-এ কী হচ্ছে 112টা। এই 112টা লেকচার আপনাকে কমপ্লিট করতে হবে। এটা হলো আমাদের টার্গেট এই কোর্সটা কমপ্লিট করার জন্য। তারপরে প্রজেক্ট আছে, বাইয়েনা ড্রিম প্রজেক্ট। এখানেও আপনি বলতে পারেন আরও 20টা লেকচার আছে। দ্যাট মিনস 132। এটা হচ্ছে আপনার টোটাল সিরিজ। একবার করতে হবে, 2বার করতে হবে, 3বার করতে হবে, তাহলে আপনার দখল আসবে। এটা লম্বা কাহিনী। এখন যেভাবে সময় দিবেন সেভাবে এটাকে দখলে আনবেন। সিম্পল ফর্মুলা হচ্ছে এটা। তো আমাদের কাজ হচ্ছিল আমরা এখান থেকে কিভাবে এটা কুইক স্টার্ট আপ করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। ভূমিকার এই যেমন ধরেন আমরা পর্ব 1 সেকশন 1-এ দেখেন প্রথমে বাইয়েনা ড্রিম সূচনা একটা ইন্ট্রোডাক্টরি আছে। পাঠ্যক্রম পাঠ্য বই পাঠদানের পদ্ধতি সম্পর্কে বলা হচ্ছে। দ্যাট মিনস আমরা ইন্ট্রোডাক্টরি বইতে যা কিছু লেখা আছে সেই লেকচারটা আপনি এখানে দেখলে ইউ ক্যান দেখতে পারেন। আমরা আজকে শুরু করব 3 ধরনের আরবি শব্দ। সরাসরি কি চলে যাব, টেক্সটে চলে যাব। সরাসরি যে টেক্সট থেকে শুরু করব সে জায়গায় আমরা চলে যাব। আপনি এখানে আমরা যাদের হাতে বই আছে আমরা সেই বইয়ে চলে যাই। আমাদের এই বইটা লাল বইটা যেটা মোটা বই আছে সেটা হচ্ছে আমাদের মূল বই, আর এটার সাথে আমাদের এক্সারসাইজ বইটা আছে। আমরা দুইটা নিয়েই বসবো। আমরা লিঙ্কিংটা দেখব কোনখান থেকে কোনখানে আমরা যাচ্ছি, তাই না? আচ্ছা, তো আমরা হ্যাঁ বলেন। হ্যাঁ নাজিব পিছন থেকে একটা বলবেন। আচ্ছা এখন বলেন প্রথম পেজ নাম্বারটা কত? 27 নম্বর পেজ। আমরা 27 নম্বর পেজে যাই। হ্যাঁ ঠিক আছে, পেজ নাম্বার 26। এখান থেকে বেসিক্যালি আমাদের টেকনিক্যাল আলোচনা শুরু হচ্ছে, অধ্যায় 2। ঠিক আছে, এখান থেকে আলোচনা শুরু হচ্ছে সাধারণত। এখন আমাদের এখানে কনসেপ্ট আমি আপনাকে বলি। যেমন এখানে একটা বাংলা লেখা আছে, আমরা বাংলা লেখাটা পড়ি। সব ভাষাতে আমরা বাক্যের মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ করি। বুঝতে অসুবিধা হচ্ছে? আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না কেন? আপনি দীর্ঘদিন ধরে বাংলা পড়ে আসছেন, তাই না? ছোটোবেলার একটা বাচ্চাকে যদি আপনি ধরেন, সে কিন্তু 1, 2 তার জন্য ডিফিকাল্ট। এই শব্দগুলোর মধ্যে যোগাযোগ, একটার সাথে একটা সম্পর্ক কিভাবে তৈরি হচ্ছে, তাই না? তখন আমাদেরকে যখন এটা ইংরেজি ভাষা কেউ যদি এটা শিখতে যায়, তখন আমরা তাকে কীভাবে শিখাই যে এই যে বাংলা শব্দগুলো আছে সে শব্দের প্রকরণ আছে 5 ধরনের। আমাদের বেসিক গ্রামার, অ্যাজ ইফ আমরা যেহেতু বিদেশি ভাষা শিখতেছি, আরবি ভাষার ব্যাকরণটা আমাদের সেজন্য শিখতে হবে। আমাদের বাংলা ভাষা মাতৃভাষা শিখতে কিন্তু কোনো ব্যাকরণ লাগে নাই। আল্লাহ এমন একভাবে সিস্টেম করছে, 18 মাসের মধ্যে একজন মানব সন্তান অসাধারণভাবে সে ভাষা বলে। সে নোয়াখালীর ভাষা বলে,
চাটগাঁইয়া ভাষা বলে, সিলেটের ভাষা বলে, রাজশাহীর ভাষা বলে। যে ভাষাটা আপনি যদি নোয়াখালীর লোক হন, আপনার সিলেটের ভাষায় কথা বলতে পারবেন না, বুঝবেনও না। কিন্তু ওই বাচ্চাটা, 18 মাসের বাচ্চাটা সব বুঝে, এক্সপ্রেশন সহ। মানে একটা হচ্ছিল কি বলতে পারা, বুঝা, আরেকটা হচ্ছিল উইথ এক্সপ্রেশন সে কী করতেছে, সে কমিউনিকেশন করতেছে। সেখানে কোনো ভাষার শেখার ক্ষেত্রে কোনো রকম গ্রামারের প্রয়োজন হয় নাই। পরবর্তীতে যখন আমরা অন্য ভাষা শিখি বা আমার ভাষাটাকে যদি আরেকটু ভালোভাবে শিখতে যাই, তখন কি লাগে, আমাদের একটু গ্রামাটিক্যাল অ্যানালাইসিস লাগে, ব্যাকরণগত বিশ্লেষণ লাগে। তো সেই জায়গার থেকে আমরা এখানে দেখেন সব ভাষাতেই আমরা বাক্যের মাধ্যমে পরস্পরের সাথে যোগাযোগ করি। দ্যাট মিনস একটা বাক্য কমপ্লিট হতে হবে। বাক্যর প্রথম ইউনিট হচ্ছে কি বর্ণ। বর্ণ থেকে কী তৈরি হয়, শব্দ। শব্দ যুক্ত হয়ে বাক্যাংশ তৈরি হয়। অনেকগুলো শব্দ বাক্য মিলে, বাক্যাংশ মিলে হয় বাক্য তৈরি হয়। এটা হচ্ছে স্ট্রাকচার। তখন আমরা দেখছিলাম যে বাংলাতে আমরা দেখছিলাম যে শব্দের প্রকরণ হচ্ছে 5 ধরনের। একটা কি, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ইংরেজিতে যদি আপনারা পড়ছি আমরা পার্টস অফ স্পিচ 8 রকম: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এইভাবে 8 রকম ভ্যারাইটি অফ ইংরেজি শব্দ আছে, 5 রকম ভ্যারাইটি অফ বাংলা শব্দ আছে। আরবিতে এই শব্দ প্রকরণ হচ্ছিল 3 ধরনের। এখন আমাদেরকে এখানে কানেক্ট করতে হবে, আমরা বাংলা ভাষার সাথে কানেক্ট করতে গেলে এই 5 কীভাবে 3-এর সাথে ঢুকলো, সেটা হলো প্রথম একটা গ্রস কনসেপ্ট আমরা নিব। সে জিনিসটাকে আমরা যদি দেখি, এখানে দেখেন সে শব্দগুলো। তার আগে আমরা আরও কয়েকটা জিনিস বলি যে শব্দগুলোর মধ্যে কিছু বিষয় আছে, জেনারেল বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে বচন, আর একটা হচ্ছে লিঙ্গ। ঠিক আছে, শব্দগুলো এক বচন হতে পারে, বহু বচন হতে পারে বাংলা এবং ইংরেজিতে। কিন্তু আরবিতে একটা এডিশন কি আছে, কি দ্বিবচন আছে। বাংলায় কিন্তু দ্বিবচন নাই, ইংরেজিতে কোনো দ্বিবচন নাই। তারপরে জেন্ডারের ক্ষেত্রে কি আছে, বাংলা এবং ইংরেজিতে 3টা জেন্ডার আছে: পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ, আরেকটা কি অ্যাবস্ট্রাক্ট জেন্ডার, বা আমরা বাংলায় বলি ক্লিবলিঙ্গ। তাহলে আরবিতে বচন হচ্ছে 3টা, বাংলা ইংরেজিতে বচন 2টা। আরবিতে জেন্ডার হচ্ছিল 2টা, আর অন্য ল্যাঙ্গুয়েজে জেন্ডার হচ্ছিল কি 3টা। আরবিতে একটা শব্দ আইদার পুরুষবাচক নাহলে স্ত্রীবাচক। তাহলে শব্দের মধ্যে এইটা 2টা ডাইমেনশন আছে। এইটা আমরা দেখলাম, এটা সিম্পল ডাইমেনশন। এরপরে আসেন ইসম, ফেল, হরফ, এই 3 ধরনের শব্দকে আমরা যখন আরবিতে বলছি, ইসমকে গ্রুপ করা হয় বেসিক্যালি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। আরবির 5 রকম পদ্ধতিতে বিশেষ্য, বিশেষণ, সর্বনামকে কি করা বলা হয়, বলা হয় ইসম। ফেলকে বলা হয় ক্রিয়া, আর হরফকে বলা হয় অব্যয়। তাহলে 5 কীভাবে 3-এর মধ্যে ঢুকলো, আমরা ভাষাগতভাবে ডেফিনেশন আমরা বুঝলাম। এখন বিষয়টা হচ্ছিল আমরা ভুলেও গেছি বিশেষ্য কী জিনিস, বিশেষণ কী জিনিস, সর্বনাম কী জিনিস, অব্যয় কী জিনিস, ক্রিয়া কী জিনিস। তাহলে আমরা এটা বুঝে গেছি না, কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি, অতএব এগুলোর প্রয়োজন হয় না আমাদের। আমরা ন্যাচারালি কথা বলি। আল্লামাহুল বায়ান, সূরা আর রহমানের আয়াত, যে এটা যে কত কঠিন বিষয়, যে এটা কত কঠিন জিনিস আল্লাহ কত সহজ করে দিছে। আপনি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনি টের পান যে কত সহজে। এখন বাংলা শিখতে গেলে দেখা যাবে যে এটা আরও কঠিন লাগবে অবাঙালিদের জন্য, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমরা এখন রিভিউ করে দেখি। বিশেষ্য সাধারণত আমরা বুঝি কি, কোনো কিছুর নামকে বিশেষ্য বলা হয়। বিশেষণ মানে কি, কোনো কিছুর গুণকে বিশেষণ বলা হয়। তারপরে হচ্ছিল সর্বনাম, হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে সর্বনাম। তাহলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম বললাম, এগুলো সব ইসম। ক্রিয়া হচ্ছে যে কোনো কাজকে বলা হচ্ছে ক্রিয়া। অব্যয় হচ্ছিল প্রিপোজিশন, আমরা ইংরেজিতে বলি, যেটা বাক্যের আগে, শব্দের আগে অথবা পিছনে ব্যবহার হয়ে কি এটাকে অর্থবহ কোনো কিছু ইন্ডিকেট করে, তাই না? যেমন আমি যদি বলি জন্য, এটা ইন্ডিভিজুয়ালি জন্য বলতে কিছু বলি নাই, তার জন্য কিছুটা মিনিং আসলো, আপনার জন্য, আমার জন্য, ঠিক আছে না? দিকে একটা শব্দ, দিকে বলে যদি দাঁড়ায় যায় হবে না, বলতে হবে কি মসজিদের দিকে, বাড়ির দিকে, হতে মসজিদ থেকে, মসজিদ হতে, তোমার কাছ থেকে। দ্যাট মিনস এগুলো কি সবগুলো কি অব্যয় হিসাবে আসছে, সেটাকে আরবিতে হরফ বলা হচ্ছে। আর ইসম হচ্ছিল বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। ক্রিয়া হচ্ছিল কাজ, যে কোনো কাজের নাম হচ্ছে সেটা।
তো এখন এই জিনিসগুলোকে আমরা বাংলা, প্রথমে ব্যাপারটা হচ্ছিল কি, আমরা প্রথম মেথোডোলজিটা হচ্ছিল বাংলা শব্দকে আমরা আরবি নামে চিনব। প্রথম মেথডটা হচ্ছে এটা যে বাংলা শব্দগুলোকে আরবি নামে চিনব। তো সেটার বিষয়টা আমরা কিভাবে দেখি, সেটাকে আমরা দেখার জন্য আমরা আরেকটু ডিটেল করি। যেমন ধরেন ইসমের উদাহরণ হলো, এটা আমরা বাই ওয়ার্ড পড়ব। এটা যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের পড়াটা হয়ে যাবে। আমি এই জায়গাটা এমফেসিস দিচ্ছি, তাহলে রিভিউ হবে। আপনারা বোর্ডে পড়েন বা বইতে পড়েন, যেভাবে পড়েন আপনারা পড়েন। আমি এটা রিড আউট করবো এই জন্য, কেন এটা রিড আউট করা জরুরি। যে জিনিসগুলো খুব জরুরি আমি বাই ওয়ার্ড আপনার সাথে রিপিট করবো, একটু একটু করে এক্সপ্লেন করব। ব্যক্তির নামগুলো হচ্ছে ইসম। নামগুলো প্রপার নেম অথবা কমন নেম হতে পারে। যেমন প্রপার নেম হতে পারে মোহাম্মদ, আবদুল্লাহ, মারিয়াম ইত্যাদি। কমন নেম হতে পারে শিক্ষক, লেখক, চালক, যাত্রী, শিক্ষক ইত্যাদি। বুঝা গেছে? প্রপার নেম থাকতে পারে, কমন নেম থাকতে পারে। তাহলে সব ধরনের ব্যক্তি নাম হচ্ছিল ইসম। জায়গার নামগুলো ইসম, এখানেও প্রপার এবং কমন নেম হতে পারে। যেমন প্রপার নেম হতে পারে বাংলাদেশ, ঢাকা, মক্কা, মদিনা, মিশর ইত্যাদি। কমন নেম হতে পারে কি বিদ্যালয়, হাসপাতাল, দোকান, সুপার শপ ইত্যাদি। তাহলে জায়গার নামের মধ্যেও কিন্তু প্রপার কমন আছে, দুইটাই কিন্তু ইসম। বস্তুর নামগুলো ইসম। বস্তু হলো এমন কিছু যা স্পর্শ করা যায়, যেমন বই, কলম, ক্যামেরা, টেবিল ইত্যাদি। যেটা স্পর্শ করতে পারছেন সেটা হচ্ছে ইসম। আইডিয়া এবং ধারণাগুলো ইসম, যেগুলোকে স্পর্শ করা যায় না কিন্তু বোঝা যায়, উপলব্ধি করা যায়। যেমন শিক্ষা একটা আইডিয়া, ন্যায় বিচার একটা আইডিয়া, কর্তৃপক্ষ একটা আইডিয়া, স্বাধীনতা, আনন্দ, খুশি ইত্যাদি। এগুলো কি? এগুলো ইসম। এটা কোনো একটা আইডিয়ার নাম যেগুলো স্পর্শ করা যায় না। আরবিতে বিশেষণগুলোকে ইসম হিসাবে বিবেচনা করা হয়। বিশেষণ হলো এমন একটি শব্দ যা বিশেষ্যের গুণ বর্ণনা করে। বাংলা ও ইংরেজিতে বিশেষণ শব্দগুলো এক বচন হয়, কিন্তু আরবিতে বিশেষণ বচন বিশেষণের মতো হয়ে থাকে। সাধারণত বলি আমি কি বিশেষ্য বিশেষণ, বিশেষণটা সাধারণত কি হয়? এক বচন হয়ে থাকে। সুন্দর বাড়ি, সুন্দর বাড়িগুলো, সুন্দর বাড়িগুলি। যেমন এটা হচ্ছিল বাংলা, ইংরেজি নিয়ে নিন। আপনার বিশেষণটা এক বচন বলেন, বিশেষ্যটা কী করে বহু বচন বলেন। যেমন আমরা বলি সুন্দর গাড়ি, সুন্দর গাড়িগুলি। কিন্তু আরবিতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল আপনাকে সুন্দরগুলি, গাড়িগুলি। মানে আপনাকে বিশেষণটাকেও বহু বচনে নিয়ে যায়, বিশেষ্যের সাথে ম্যাচ করাতে হবে। আক্ষরিকভাবে দেখি সেটা হচ্ছিল এইভাবে, সুন্দরগুলি, বাড়িগুলি। যদি বাংলায় ট্রান্সলেশন করেন এইভাবে বিষয়টা আসবে। তাহলে বিশেষণগুলো কিন্তু এটা একটা, এগুলো টিপসগুলো আমি বলে দিচ্ছি, এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এই জন্য এই টেক্সটটা আমি রিড আউট করতেছি, আপনাদেরকে এনকারেজ করতেছি রিড আউট করেন। কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা জিজ্ঞাসা করেন, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, আবার পড়ি। বাংলা ও ইংরেজিতে বিশেষণ শব্দগুলো এক বচন হয়, কিন্তু আরবিতে বিশেষণ বচন, বিশেষণের বচন বিশেষ্যের বচনের মতো হয়ে থাকে। ফলে বিশেষ্য এবং বিশেষণ উভয়কে ইসম বলা হয়ে থাকে। যেমন লম্বা, খাটো, আনন্দদায়ক, হতাশাময়, জ্ঞানী, মূর্খ ইত্যাদি। আরবিতে ক্রিয়া বিশেষণগুলোকে ইসম বলা হয়। ক্রিয়া বিশেষণ আমরা বলি, এটাকে ইংরেজিতে কি বলি? ভার্বাল নাউন, ঠিক আছে? ক্রিয়া বিশেষণ এগুলোকে আমরা বলে থাকি। এই শব্দগুলো ক্রিয়ার গুণ বর্ণনা করে থাকে। যেমন বর্ণনা করে ক্রিয়াটা কীভাবে, অ্যাডভার্ব যেটা বেসিক্যালি, সরি এটা না, ভার্বাল নাউন হচ্ছিল ক্রিয়া বিশেষ্য, আর অ্যাডভার্ব হচ্ছিল ক্রিয়া বিশেষণ। যেমন বর্ণনা করে থাকে, যেমন হচ্ছিল আস্তে আস্তে, দ্রুত, আলতোভাবে। আমি আলতোভাবে তাকে স্পর্শ করলাম, আমি আস্তে আস্তে হাঁটলাম, সে দ্রুত দৌড়ালো, ঠিক আছে? এই যে বিশেষণ অ্যাডভার্বটা, এটা হলো এখানে ইসম হিসেবে আসছে। আরবিতে এর বাইরে আরও কিছু শব্দ রয়েছে যেগুলোকে ইসম হিসেবে বিবেচনা করা হয়, যেমন সর্বনামগুলো। এগুলো পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই ডেফিনেশন আমরা বর্ণনা করলাম। তারপরে ফেলের ক্ষেত্রে যেমন উদাহরণ দেওয়া যাক। ফেলের ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা থাকে টেন্স আর একটা থাকে কি, একটা থাকবে ডুয়ার। আমরা বলি সে থেমেছিল, সে প্রদান করেছিল, কাজটি সম্পন্ন হয়েছে। এটি এমন একটি বিষয় যা অতীতকালে সম্পন্ন হয়েছে। সে খুঁজে, সে পড়েছে, কাজটি চলমান। এটা হচ্ছিল কন্টিনিউ প্রেজেন্ট টেন্স। আর ভবিষ্যৎ হচ্ছিল সে সফলতা লাভ করবে, সে এটি ছেড়ে দিবে। ভবিষ্যৎ, কাজটি এখনও শুরু হয়নি, ভবিষ্যতে শুরু হবে, অতএব ভবিষ্যতের কথা বলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে টেন্স আছে, তারপর কি আছে, একটা ডুয়ার আছে। যেমন আমি যদি বলি আমি খেলেছিলাম, সে খেলেছিল, তুমি খেলেছিলে। তাহলে আমি, তুমি,
এবং শের খেলে ছিলাম ছিলে তারপর কি ছিল চেঞ্জ হচ্ছে কিন্তু ঠিক আছে কিন্তু আপনি সে খেলেছিল বললে আপনি বুঝবেন না এটা তারা খেলেছিল অথবা সে খেলেছিল আমি খেলেছিলাম আমরা খেলেছিলাম বললে আমি হতে পারে আমরাও হতে পারে এগুলো একটু অবজার্ভ করার জন্য বললাম কারণ হচ্ছে এগুলো আমাদের জন্য আসবে কাজে আসবে দ্যাট মিনস কোনো একটা অ্যাকশানকে যখন ইট ইজ রানিং এটাকে ক্রিয়া বলা হয় কিন্তু যখন আমরা বলি ক্রিকেট খেলা কি বিশেষ্য না ক্রিয়া হবে এটা বিশেষ্য হবে এটা খেলার নাম কিন্তু আমরা যদি বলি সে ক্রিকেট খেলেছিল তখন এটা ক্রিয়া হয়ে যাবে তাই না তাহলে এই একটা ডিফারেন্স আমরা দেখলাম তাহলে ফেলের মধ্যে কি থাকবে একটা টেন্স থাকবে একটা ডুয়ার থাকবে এটা হচ্ছে ফেলের মূল বিষয় এবং সেখানে এটাকে সেভাবে আমি ফেল শব্দগুলো চিনে ফেলতে পারবো এবার হরফের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে হরফ হচ্ছে এমন একটা শব্দ যেটা কি করে আরবি বা বাংলা শব্দের সাথে লেগে ব্যবহার করে এটা অর্থবহ হয় যেমন আরবি শব্দে কি হয় শব্দের আগে ব্যবহার হয় এই ফেল শব্দটা আপনার ফেলের আগেও ব্যবহার হতে পারে ইসমের আগে ব্যবহার হতে পারে যেমন আমরা বলি আরবিতে ইলাল মসজিদ মসজিদের দিকে মসজিদ যদি শব্দ হয় ইসম তার আগে ইলা থাকবে ইলাল মসজিদ আর বাংলা কি করি মসজিদের দিকে তাহলে অব্যয়টা কোথায় পড়তেছে শব্দের পরে আরবিতে শব্দের আগে বাংলায় শব্দের পরে কেন আমরা ট্রান্সলেশন যখন করব এই নর্মসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাই না তাহলে এটাও কিন্তু হরফের কিছু বিষয় আছে এখন আমরা কুইক এক্সারসাইজে চলে আসছি যেটা আমরা করলাম সেটা আমরা এক্সারসাইজে আনবো যেমন এখানে 2.1 আমাদের যে এক্সারসাইজ দিস ইজ দ্য ফার্স্ট এক্সারসাইজ আমরা এখানে এক্সারসাইজ করে বলবো এই শব্দগুলোর মধ্যে কোনটা বিশেষ্য কোনটা ইসম কোনটা ফেল কোনটা হরফ কনসেপ্টটা কি আরবি শব্দ প্রকরণ অনুযায়ী বাংলা শব্দকে আমরা কি করতেছি মার্ক করতেছি প্রসেসটা হচ্ছিল কি আরবি শব্দ প্রকরণ অনুযায়ী বাংলা শব্দগুলোকে দেখার চেষ্টা করছি প্রথমে আসেন টেবিল ইসম কেন কি ধরনের ইসম এটা কমন নেম ঠিক আছে না চট্টগ্রাম জায়গার নাম ইসম লাফ দেওয়া ইসম ক্রিয়া বিশেষ্য একটা কাজের নাম বলা হচ্ছে ঠিক আছে হতে হরফ ঠিক আছে উপর হরফ একটি ইসম বিশেষ্য মানে একটি গাছ সংখ্যা আপনার যখন কাউন্টিং হচ্ছে যখন তাহলে এটা একটা ইসম এখানে জায়গার নাম এটাও ইসম এখানে সেখানে যেখানে যখন আবৃত্তি কি হবে ইসম হবে কেন কাজের নাম সে আবৃত্তি করেছিল তাই না এই বা সে আবৃত্তি করবে শিক্ষিত এটাও ইসম কি না কেন এটা একটা কনসেপ্ট শিক্ষিত একটা বিশেষণ হিসাবে সে শিক্ষিত মানুষ তাই না স্বৈরাচার ইসম কারণ সে একটা কি কনসেপ্ট স্বৈরাচার একটা কনসেপ্ট দয়ালু ইসম বিশেষণ হিসাবে ইসম শিক্ষা এটা একটা কনসেপ্ট এটাকে ধরতে পারা যায় শিক্ষা ইসম ঠিক আছে ইসলাম একটা ধর্মের নাম ইসম অত্যাচারী বিশেষণ ঠিক আছে অত্যাচার একটা জিনিস ইসম মানে ইসম কি ধরনের ইসম এটা বিশেষ ইসম নাকি বিশেষণ ইসম না সর্বনাম ইসম আমরা বাংলা যদি চিন্তা করি বিড়াল ইসম কমন নেম ঠিক আছে শান্তি ইসম কমন নেম কনসেপ্ট ঘুমিয়েছিল ফেল ঘুমিয়েছিল তার আগে আপনি সে রাখতে পারেন সে ঘুমিয়েছিল তারা ঘুমিয়েছিল মানে ইট ইজ এ রানিং কনসেপ্ট একটা অ্যাকশানের কথা বলা হচ্ছে ঠিক অ্যাকশান ইজ গোয়িং অন স্বাধীনতা ইসম মক্কা ইসম ছাত্র ইসম টাইপিং ইসম কেন কাজের নাম ঠিক আছে উচ্চস্বরে এটা এটাও ইসম কেন অ্যাডভার্ব উচ্চস্বরে সে গান গাচ্ছিল বা উচ্চস্বরে সে আবৃত্তি করছিল লম্বা বিশেষণ ইসম বিশেষণ ভালোভাবে অ্যাডভার্ব বিশেষণ ইসম অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষ্য ক্রিয়া বিশেষণ দুইটা জিনিস বাংলায় ক্রিয়া বিশেষ্য মানে হচ্ছিল কাজের নাম আর কাজটা যেভাবে করা হচ্ছে সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ ইংরেজিতে অ্যাডভার্ব বলা হচ্ছে লাল একটা রঙের নাম
বিশেষ্য, মা বিশেষ্য, ইসম এগুলো ইসম, বাড়ি ইসম, হাসি ইসম, কেক ইসম, দেশ ইসম, দ্রুত ইসম, এটা হচ্ছিল বিশেষণ। গ্রাম কমন নেম ইসম, মালয়েশিয়া একটা জায়গার নাম, দেশের নাম ইসম। ভিতরে ইসম না, ভিতরে হবে ফরফ, মসজিদের ভিতরে, বাড়ির ভিতরে, ভিতরে, ঠিক আছে। রিক্সা ইসম। তাহলে আলহামদুলিল্লাহ আমরা কি করতেছি, আরবি শব্দগুলোকে ইসম ফেল হরফ হিসাবে কি করতে হবে, প্রথম আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম টাস্ক। এটার জন্য আরেকটু জটিল এক্সাম্পল আছে, একটা সেন্টেন্স দিলাম, আপনারা এই এক্সারসাইজটা করবেন, করে বলবেন কোনটা কি। আমরা অতিথিকে বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, একটা বাক্য দিলাম, উপরে লিখবেন আমরা, এটা কি ইসম, অতিথিকে ইসম, রাতের খাবার, রাতটাও ইসম, খাবারটাও ইসম, জন্যটা হচ্ছে হর, আমন্ত্রণ ইসম, জানিয়েছিলাম এটা হচ্ছে ফেল, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা দেই তাহলে এক্সারসাইজটা কি, আমরা উপরে আপনার রস্যই লিখবেন ইসম, অতিথির উপরে ইসম লিখবেন রস্যই, রাতের উপরে ইসম, খাবারের উপরে ইসম, তারপরে এখানে জন্যের উপর লিখবেন হরফ মানে হ লিখবেন, আমন্ত্রণের উপর ইসম লিখবেন, জানিয়েছিলাম এটার উপর কি লিখবেন ফেল, ফর অস্বীকার ফি। তাহলে রস্যই হ ফি, এটা আপনার প্রতিটা শব্দের উপরে লিখবেন এবং শব্দগুলোকে খেয়াল করবেন। তারা তাড়াতাড়ি পৌঁছেছিল, আমি আমার ছেলেকে তাদের ফল এবং পানীয় দেওয়ার জন্য বলেছিলাম এবং সে তাড়াতাড়ি চুলায় মুরগি রান্না বসিয়েছিল। এইভাবে ফুল সেন্টেন্সটা আছে, আপনারা এটা হোমওয়ার্ক এক্সারসাইজ আপনি করবেন। কি করতে হবে, প্রতিটা শব্দের উপরে আমরা যে ডেফিনেশন দিলাম, এই সামনে আগের টেবিল, তার আগের এই যে দুইটা ছক আছে, এখানে যে বর্ণনা আছে, এটা বসে বুঝে আমাদেরকে কি করতে হবে, বাংলা শব্দের মধ্যে আরবি শব্দের প্রকরণের ট্যাগ লাগাতে হবে, ঠিক আছে। প্রথম টেকনিক কি, বাংলা শব্দের মধ্যে আরবি শব্দ প্রকরণের ট্যাগ লাগাতে হবে। এটা কি ইসম নাকি ফেল নাকি হরফ, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এটাতে আমাদেরকে পোক্ত হতে হবে, সেটার জন্য এটা হলো এক্সারসাইজ, তাই না। আলহামদুলিল্লাহ, তাহলে এই এক্সারসাইজটা যদি আমরা করি তাহলে আলহামদুলিল্লাহ কি হবে, আমরা একটা জায়গায় আসতে পারবো এবং সেখান থেকে আমরা দেখব, কেন এই শব্দগুলোই তো আরবি হবে, আরবি থেকে আবার এই শব্দগুলো বাংলায় হবে। তাহলে কোন ইসমটা কিভাবে অনুবাদ হচ্ছে, কোন ফেলটা কিভাবে অনুবাদ হচ্ছে, কোন হরফটা কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে, এটাই কিন্তু বেসিক্যাল কানেকশনটা আমরা বিল্ড আপ করার চেষ্টা করতেছি, তাই না। তো আমাদের আসরের সময় প্রায় হয়ে গেছে, আমাদের 5 মিনিট সময় আছে, আমরা বেশি প্রেশারে যাব না আজকে, জাস্ট আপনার শুরু করছি। তো আমরা এই 3 ধরনের শব্দের মধ্যে প্রথম আমরা ইসমকে অধ্যয়ন করব। সবচেয়ে টাফ হচ্ছিল ইসম, ঠিক আছে। হরফ ফেল খুব ইজি, সেই হরফ ইসমকে যখন হ্যান্ডেল করব, এটাকে যদি আমি হ্যান্ডেল করতে পারি তাহলে আপনার পুরা কোর্স ইজি, আর কোনো সমস্যা নাই। সেজন্য এই বুট ক্যাম্পের মধ্যে আমরা একটু সময় দিয়ে এটাকে বোঝার চেষ্টা করব, একটু লেখাপড়া করে এটাকে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন এখানে বেসিক্যালি ইসামের যেটা আমরা বলছিলাম যে এই চারটা দেখেন, আমরা আরবি টার্মিনোলজিগুলো একেবারেই উচ্চারণ করতে আমি উৎসাহী না, মানে আরবিতে আমি বুঝেই না, টার্মগুলো বাংলায় বলবো, কোর্সের শেষে সব আরবি করে দেব। তবুও বোঝার জন্য এখানে কিছু অ্যারাবিক কথাবার্তা লেখা আছে, সেটা আপনারা কি করবেন, ইসম হরফ ফেল, এটাতে আপনি বুঝতে পারতেছেন। আমি বাংলায় বলতেছি, আপনি এখন আলিফ সিন মিমকে কি বলবেন, উচ্চারণ করবে কি হিসাবে, ইসম। হা র ফাকে কি বলবেন, হরফ, ঠিক আছে। ফা আইন লামকে বলবেন কি, ফেল, ঠিক আছে। তাহলে আমরা এখানে জের জবর ছাড়াই কিন্তু এভাবে পড়া হয়। আমরা যখন কায়দা শিখে ফেলবো, আরবি শিখে ফেলবো, তখন ইসমুন কে বলবো ইসম, তারপরে এটা কি হরফুনকে বলবো কি হরফ, হা হরফ, হার উপর জবর, রর উপর জজম, ফার উপর কি তানবিন, হরফুন হরফ। ফেলুন, ফার নিচে জেল, ফেল, ফার নিচে কি জের, আইন লাম, ফেলুন, সেখান থেকে ফেল। তো এটার বেসিক্যালি এভাবে এখানেও আমরা এই ইসমের মধ্যে 3টা বিষয় আমরা 4টা বিষয় কনসিডার করব। একটা ইসমকে চিনতে গেলে তার 4টা বিষয় জানতে হবে, একটা ইসমের 4টা বৈশিষ্ট্য। আরেকটু যদি আমরা লিঙ্ক করি, একটা গাড়ি যেমন 4টা চাকা,
একটা চাকা ছাড়া যেমন এটা ইনভ্যালিড, একটা ইসমকেও 4টা অ্যাট্রিবিউটস আছে, 4টা বৈশিষ্ট্য আছে, 4টা জিনিস বলতে পারতে হবে। একটা ইসম দেখার সাথে সাথে 4টা জিনিস বলতে পারতে হবে। সেই টেকনিকটা আমরা গ্র্যাব করার চেষ্টা করব। যখন এই 4টা বৈশিষ্ট্য আপনি জানবেন, সে যখন আরেকটা শব্দের সাথে সম্পর্ক তৈরি করবে, এই 4টা বৈশিষ্ট্যের সম্পর্ক তৈরি করার কতগুলো নিয়ম আছে, সে নিয়মগুলো অনুসরণ করবে। বোঝা গেছে? আবার বলছি, ইসমের 4টা বৈশিষ্ট্য আছে। আমরা যে কোনো ইসম দেখার সাথে সাথে 4টা বৈশিষ্ট্য বলতে পারবো, এবং আমরা ওই টেকনিকটা শিখব যে আপনার অর্থ না জেনে বুঝবেন এটা হচ্ছে ইসম, ইসমের 4টা বৈশিষ্ট্য আপনার বলে দিতে পারবো। যেমন অর্থ না বুঝে আমরা কি করছি, কোরআন মজিদ রিডিং করতে পারি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অর্থ না বুঝে কিন্তু নিয়ম কানুন কায়দা করে আমরা কি করছি, মাখরাজ বলেন, তারপর তাজবীদের নিয়ম বলে আমরা পড়ে ফেলতেছি। ঠিক একইভাবে আমরা ইসমকেও কিন্তু ওইভাবে ম্যাপ করতে পারবো। আরও এখনকার সময় কন্টেম্পোরারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাপিং উইথ 4 অ্যাট্রিবিউটস। তার প্রথম অ্যাট্রিবিউটস হচ্ছিল স্ট্যাটাস, ইংরেজিতে সুন্দরভাবে আসে স্ট্যাটাস। সেকেন্ড অ্যাট্রিবিউটস হচ্ছিল জেন্ডার, তারপর হচ্ছে কি নাম্বার, তারপর হচ্ছে টাইপ। বাংলা যদি আনেন অবস্থা, লিঙ্গ, বচন, ধরন। আরবিটা উচ্চারণ করব না, ঠিক আছে না? এই প্রতিটা ইসমের 4টা জিনিস থাকবে, আপনাকে বলতে পারতে হবে 4টা জিনিস কি। তো এখানে এই 4টার মধ্যে সবচেয়ে টাফেস্ট পার্ট হচ্ছিল কি, স্ট্যাটাসটা বলা। আর বাকিগুলো খুব সহজ, আপনাকে বললে এখন বুঝে যাবেন। জেন্ডার মানে কি আমি বললাম কি, আরবিতে জেন্ডার কয়টা? 2টা, পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ। অ্যাবস্ট্রাক্ট জেন্ডার বা ক্লিবলিঙ্গ বলে আরবিতে কোনো কিছু নাই। তাহলে প্রতিটা শব্দ আইদার পুরুষবাচক হবে, নাহলে স্ত্রীবাচক হবে, ইন বিটুইন কোনো শব্দ নাই। তাহলে জেন্ডার 2টা। তাহলে সেটা কীভাবে চিনবো আমরা জানবো, সেটার টেকনিক আছে। তাহলে জেন্ডার 2টা, আপনি আইদার ই পুরুষ একটা স্ত্রীবাচক। নাম্বার হলো 3 রকম, একবচন, দ্বিবচন, বহুবচন। বাংলাতে কি আছে, একবচন, বহুবচন, ঠিক আছে? তাহলে এখানে দেখা যাচ্ছে ডিফারেন্স আছে এটা। আর টাইপটা আরও সহজ, কোনো কিছু নির্দিষ্ট না অনির্দিষ্ট। যেমন আমরা বলতে পারি কিতাব, একটি কিতাব, একটি কিতাব, কিতাবটি। যখন বলি একটি কিতাব, এটা হচ্ছিল কি কমন। আর যখন বলি কিতাবটি স্পেসিফিক করে দিচ্ছি, এটা হচ্ছে কি স্পেসিফিক করে দিচ্ছি, এটা হচ্ছিল প্রপার। ইংরেজিতে প্রপার ভার্সেস কমন, সেটা হচ্ছে টাইপ অফ দি ইসম, তাই না? তাহলে আমরা যখন বলবো বই, একটি বই, তখন এটা হচ্ছিল কমন। যখন বলবো বইটি, তখন এটা নির্দিষ্ট হয়েছে প্রপার। তাহলে এই দুইটা সহজ। কিন্তু অবস্থা যেটা, স্ট্যাটাসটা, এটা একটু ডিফিকাল্ট, মানে একটু মেথডিক্যালি আমাকে যেতে হবে, বুঝতে হবে। এটাও সহজ। অতএব আমরা প্রথমে অবস্থাটা শেখার চেষ্টা করব, তারপর 2টা কিন্তু খুব সিম্পল ওয়েতে কিছু রুলস শিখব। শিখে আমাদের প্রথম টার্গেট হচ্ছিল কি, যে কোনো একটা আমরা ইসমকে চিনছি, এই ইসমকে চিনছি, বাংলায় চিনতেছি, আমরা আরবিতে আসতেছি পরে, আমরা বাংলায় চিনব। জানার পরে তারপর এটার মধ্যে স্ট্যাটাস বুঝবো, বাংলা কীভাবে একটা ইসম কতগুলো স্ট্যাটাস থাকতে পারে, দেন আমরা চলে যাব এটার মধ্যে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। ঠিক 4:50 বাজে উই আর টেকিং দ্য ব্রেক ফর 10 মিনিটস ফর আওয়ার আসর ব্রেক। যারা আসরের নামাজ পড়ি নাই, আমরা পিছনে জামাত সহকারে পড়ে নেব ইনশাল্লাহ। যা নামাজগুলো আছে একটু টেবিলটা সরা, যা নামাজগুলো বিছাই দেন, আমরা এখনই পড়ে নেব ইনশাল্লাহ। অজু না থাকলে এখানে ওয়াশরুম আছে, আপনারা অজু করে নিতে পারেন ইনশাল্লাহ। তা আমরা একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার ফিরে আসছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।